আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বার কাউন্সিল এক্সাম বক্স থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম বার কাউন্সিল এক্সাম ডক্টর পক্ষ থেকে বার কাউন্সিল অর্ডার 1972 পেশাগত আচরণবিধি নিয়ে প্রথম অধ্যায়ে আলোচনা করেছি বিকেলের একটি সেশনে। এখন দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করতে চাচ্ছি। তো প্রথম অধ্যায়তে বলা ছিল যে আইনজীবীদের সাথে সম্পর্ক কেমন হবে, অন্য আইনজীবীদের সাথে সম্পর্কটা কেমন হবে। সেই প্রসঙ্গে আমি বলেছিলাম যে একজন আইনজীবী সৎ, ন্যায়নিষ্ঠ এবং ধৈর্যশীল হবে পেশাগত দায়িত্ব পালনকালে। তিনি গরিব দুঃখী সকলের প্রতি সহানুভূতিশীল হবেন। যেমনটি আমি বলেছিলাম যে আমি একটি আইনি সমস্যা নিয়ে আমার একটি মক্কেল টাঙ্গাইলের ছিল, যে সমস্যাটি সমাধান করার জন্য আমি আমাদের সিনিয়র আইনজীবী ভাই শিশির মনির ভাইকে আমি ফোন করেছিলাম। তো উনি পাঠাতে বললেন। তো আমি বললাম যে এই মক্কেলটির বেশ আর্থিকভাবে অসচ্ছল, ভাই একটু খেয়াল করবেন। তো উনি ওখান থেকে আইনি পরামর্শ নেওয়ার পরে জানতে পারলাম যে শিশির মনির ভাই তার কাছ থেকে কোনো ফি নেন নাই। তো এই দেখেন, একজন আইনজীবীর প্রতি আর একজন আইনজীবীদের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ। তো সেটি আমরা আলোচনা করেছিলাম, যেটি পেশাগত আচরণবিধিতে জুনিয়র এবং সিনিয়রের সম্পর্ক। পেশাগত আচরণবিধি প্রথম অধ্যায়ে 10-এ বলা আছে জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা সর্বদা একজনের প্রতি আরেকজন শ্রদ্ধাশীল হবেন এবং সিনিয়ররা জুনিয়র প্রতি স্নেহশীল হবেন। তো এই পেশাগত আচরণবিধিতে দেখেন জুনিয়রদের সিনিয়ররা কিভাবে স্নেহ দিয়ে থাকে। তো তারই একটি প্রমাণ যে আপনি সব সময় যে অর্থের কথা ভাববেন তা না, অসচ্ছল যারা আছে তাদেরকেও সেবা প্রদান করতে হবে। তো এইখানে আপনার বলা হচ্ছে যে অন্য আইনজীবীর সাথে সম্পর্ক, এবং দ্বিতীয় অধ্যায়ে বলা হচ্ছে, প্রথম অধ্যায়তে ছিল 11টি বিধি, দিতেছে আপনার 14টি বিধি। দ্বিতীয় অধ্যায়ের 14টি বিধি যদি আমি আলোচনা করি, এখানে হচ্ছে মক্কেলের সাথে আচরণ কেমন হবে একজন আইনজীবীর। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন মক্কেলের সাথে আচরণ হবে হচ্ছে, মক্কেল আপনার মামলাতে যে বিষয়বস্তু নিয়ে আসবে সেই বিষয়বস্তুর প্রতি আপনার নজর থাকবে না, স্বার্থ থাকবে না। একজন আইনজীবী মক্কেলের বিষয়বস্তুর প্রতি নজর দিবে না কিংবা স্বার্থের দিকে আগাবে না কখনো। এটা আপনার 2 আদেশের দ্বিতীয় অধ্যায়ের 1 বিধিতে বলা আছে, এবং দ্বিতীয় অধ্যায়ের 2 বিধিতে বলা হচ্ছে যে পূর্বে যদি মক্কেলের পক্ষে যদি মামলা পরিচালনা করে থাকে, তো পরবর্তীতে এই মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা করবে না, কারণ সে মামলার বিষয়বস্তু সম্পর্কে সবকিছু জানে। এবং দ্বিতীয় অধ্যায় 3য় বিধিতে বলা হচ্ছে যে বিবাদীর সাথে মামলার বিষয়বস্তুতে আইনজীবীর যদি কোনো স্বার্থ থাকে, সেক্ষেত্রে মক্কেলের কাছে প্রকাশ করতে হবে যে আপনি বিবাদীর সাথে আপনার কোনো স্বার্থ আছে কিনা সেই সংশ্লিষ্ট বিষয়ে। আর একটি বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 4র্থ বিধিতে বলা হচ্ছে যে উভয় পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন না আপনি, যে নিযুক্ত আইনজীবী উভয় পক্ষে মামলা পরিচালনা করতে পারবে না। দ্বিতীয় বিধির 5মে অর্থাৎ 5 নম্বর বিধিতে বলা হচ্ছে যে নিজের নামে বা বেনামে মক্কেলের সম্পত্তি ক্রয়ের আদেশ নিষেধ থাকবে। যে উইল বা ঋণের জন্য বন্ধকৃত বা বিচারিক রায়ে নীলাকৃত মামলার বিষয়বস্তু নিযুক্ত আইনজীবী নিজের নামে বা বেনামে অন্য নামে ক্রয় করতে পারবেন না। আর দ্বিতীয় অধ্যায়ের 6ষ্ঠ বিধিতে বলা হচ্ছে, এটা মনে রাখবেন, চতুর্থতে যেটা বলা হলো যে উভয় পক্ষে মামলা পরিচালনা করতে পারবে না। আর 6ষ্ঠতে বলা হচ্ছে নিযুক্ত আইনজীবী নিজের সম্পত্তির সঙ্গে অন্যের সম্পত্তি মিশ্রণ করবে না বা মিলিয়ে ফেলবে না। তাহলে এই জিনিসগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মুখস্থ রাখতে হবে, কারণ এখানে প্রবলেমেটিকও আসে। টু দা পয়েন্ট লিখতে হবে যেহেতু বিধিতে আছে। আর দ্বিতীয় অধ্যায়ের 7 বিধিতে বলা হচ্ছে আইনি পরামর্শ প্রদানের নিয়ম আছে। এখানে ইচ্ছা করলে একজন আইনজীবী আইনি পরামর্শ প্রদান করতে যাবে না, যদি তাকে যতক্ষণ পর্যন্ত নিযুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত বাদী বা বিবাদী পক্ষে সে কোনো সময় পরামর্শ দিবে না। এবং দ্বিতীয় অধ্যায়ের 8 বিধিতে বলা হচ্ছে আইন ভঙ্গেরও পরামর্শ দিবে না একজন আইনজীবী কখনো কাউকে। আইনজীবী কোনোরূপ আইন ভঙ্গের পরামর্শ বা উৎসাহ দিবে না, এটা পেশাগত আচরণ বিধিতে বলা আছে। এবং দ্বিতীয় অধ্যায়ের 9 বিধিতে বলা আছে অভিযুক্ত ব্যক্তিকে আইনি সহায়তা প্রদান।
তো অভিযুক্ত আসামিকে আপনার আসামি কিংবা বাদী বিবাদী যে কোনো পক্ষে মামলা প্রতিদ্বন্দ্বিতা করা আইনজীবীর অধিকার, কিন্তু আইনজীবী তার ব্যক্তিগত অভিমত ঊর্ধ্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনি সহায়তা দিবেন, এটা বলা আছে যে। আর দ্বিতীয় অধ্যায়ে 10 বিধি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসে এই প্রবলেমেটিকটি, যে সঠিক পারিশ্রমিক গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, সঠিক পারিশ্রমিক গ্রহণ করতে হবে কোনো আইনজীবী অনুরোধ করলে বিবেচনা করতে হবে। এই দেখেন মক্কেলের সাথে কেমন সম্পর্ক হবে, দেখেন সঠিক পারিশ্রমিক গ্রহণ করতে হবে, আর কোনো আইনজীবী যদি অনুরোধ করে সেটাও বিবেচনা করতে হবে, যে আপনার কাছে একটা মক্কেল আসছে, আইনজীবী অনুরোধ করলো যে সে অসচ্ছল, সেটাও আপনার বিবেচনা করতে হবে। এটা পেশাগত আচরণবিধি 2য় অধ্যায়ের 10-এই বলা আছে। আবার আইনজীবীর যদি বিধবা স্ত্রী হয়ে থাকে, এতিম সন্তান যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও পেশাগত আচরণবিধিতে বলা আছে যে সকল আইনজীবী বিনা ফিসে তাকে সহায়তা করবে। আর 2য় অধ্যায়ের 11 বিধিতে বলা আছে আপনার ক্ষতিপূরণ আদায়ে বিরোধ পরিহার করা। আইনজীবী তার ক্ষতিপূরণ আদায়ে বিরোধ করবে না, এমন আচরণ করবে না যা যুক্তিসঙ্গত ফিস পাওয়ার সাথে অসঙ্গতিপূর্ণ। সে অতিরিক্ত দাবি করে বসলো একজন মক্কেলের কাছে, এবং মামলা দায়ের ও পরিচালনার মূল লক্ষ্য হচ্ছে অবিচার, সততা, প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। এবং 2য় অধ্যায়ে 12 বিধিতে বলা হচ্ছে যে মক্কেলের সম্পর্কে ব্যক্তিগত বিশ্বাস। আইনজীবী তার মক্কেলের সঙ্গে তার ব্যক্তিগত বিশ্বাস প্রকাশ করবে না, যে এই মামলাতে আপনি জিতবেন অথবা হারবেন, বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে তার যুক্তি পেশ করবেন না মক্কেলের কাছে আগে থেকেই, যে আপনি এই মামলাটা দায়ের করতেছেন এই বিশ্বাসের উপর ভিত্তি করে মক্কেলের নির্দোষিতা প্রমাণ বা তার পক্ষে বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে তার যুক্তি পেশ করবেন। এবং 2য় অধ্যায়ের 13 বিধিতে বলা হচ্ছে যে আইনজীবী যদি মক্কেলের মামলায় যদি সাক্ষী হন তখন কি হবে। আইনজীবী যদি মক্কেলের মামলায় সাক্ষী হন, সেক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষ্য প্রদান করার প্রয়োজন না হলে তিনি সাক্ষ্য দিবেন না, কিন্তু কোনো আইনজীবী মক্কেলের মামলায় যদি সাক্ষী হয় সেই মামলার দায়িত্ব অন্য আইনজীবীর উপরে ছেড়ে দিতে হবে। এবং 2য় অধ্যায়ের 14 বিধিতে বলা হচ্ছে যে অতিরিক্ত সময় প্রার্থনা। মক্কেলের কোনো ক্ষতি বা অবিচার না হলে পরে কোনো বিশেষ দিনে ওই যে বিরুদ্ধ পক্ষের আইনজীবীকে আপনি যে অনুরোধ করতেছেন, যে প্রতিপক্ষ আইনজীবীকে বাধ্য করা যাবে না বা অনুরোধ করা যাবে না যে ওই দিন আপনি মামলা ডেটটা ফেলেন, ওই দিন আমরা হিয়ারিং করি যে কোনো বিষয় নিয়ে। অর্থাৎ অসুস্থতা, শোকের কারণে বা ব্যক্তিগত অসুবিধার কারণে প্রতিপক্ষের আইনজীবী মামলা জেরা বা লিখিত বিবৃতি প্রদানে অতিরিক্ত সময় প্রার্থনা করে, তবে তাতে বিরোধিতা না করা সমীচীন। যদি অসুস্থতার খাতিরে হয়, শোকের কারণে হয়, ব্যক্তিগত কোনো অসুবিধার কারণে হয়, তবে প্রতিপক্ষের আইনজীবীর সাথে আপনি সেটা সময়ের প্রার্থনা করতে পারেন, কিন্তু আপনি কোনো ক্ষতি বা অবিচার যদি না হয়, সে কোনো বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য প্রতিপক্ষের আইনজীবীকে আপনি বাধ্য করবেন, এটাও পেশাগত আচরণবিধিতে নাই। তাহলে আমরা প্রথম অধ্যায়তে কি জেনেছি, আপনার মর্যাদা, আইনজীবীদের মর্যাদা সমুন্নত রাখতে হবে, তারপর বিজ্ঞাপন দেওয়া যাবে না, ভাড়া করা লোক রাখা যাবে না, তারপরে আপনার আইনজীবীর অনুপস্থিতিতে তার মক্কেলের সাথে কথা বলা যাবে না, আইনজীবীর অনুপস্থিতিতে তার তার ইয়ে করা যাবে না, আদালতে কথা বলা যাবে না, তারপরে অতিরিক্ত আইনজীবী নিয়োগে বাধা প্রদান করা যাবে না, ব্যক্তিগত সমস্যা পরিহার করতে হবে বা বিরোধ পরিহার করতে হবে। আর আইন পেশায় প্রাপ্ত ফিস সেটা আপনার নিয়ম অনুসারে যেটা আছে সেই অনুসারে ভাগ বাটোয়ারা হবে। আর অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের কার্যাবলী বার কাউন্সিল যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে সেটাকে সমুন্নত রাখা আইনজীবীর কর্তব্য। এবং সম্পর্কের কথা বলা হচ্ছে জুনিয়র এবং সিনিয়র আইনজীবীর। তারপরে আবার একের অধিক যদি আইনজীবী থাকে সেক্ষেত্রে সিনিয়র আইনজীবী মামলা পরিচালনা করবে। তাহলে প্রথম অধ্যায়তে 11টি বিধি ছিল, সেটি আবার সিনোপসিস দিলাম। 2য় অধ্যায়ে আপনার 14টি বিধি আছে, তাহলে 11 আর 14 আপনার 25টি হয়ে গেল 42টি বিধির ভিতরে। আর 2টি আপনার অধ্যায় বাকি থাকলো। 3য় অধ্যায়তে বলা আছে আদালতের প্রতি কর্তব্য, এবং 4র্থ অধ্যায়তে বলা আছে জনসাধারণের প্রতি দায়িত্ব ও কর্তব্য। তো 2য় অধ্যায়ের সিনোপসিস আবার দিই, যে মামলার বিষয়বস্তুতে আইনজীবী নজর দিবে না। 2য় অধ্যায়ের 1 এবং 2 বলা হচ্ছে যে পূর্বে যদি মামলা পক্ষে যদি মামলা পরিচালনা করেন, পরবর্তীতে বিরুদ্ধ পক্ষে মামলা পরিচালনা করতে পারবে না। 3য়তে বলা হচ্ছে যে মামলার বিষয়বস্তুতে যদি স্বার্থ থাকে সেটা আপনার মক্কেলের কাছে প্রকাশ করতে হবে। আর
তথ্যতে বলা হচ্ছে তথ্য ভিত্তিতে উভয় পক্ষে মামলা পরিচালনা করতে পারবে না, আর নিজের নামে বা বেনামে মক্কেলের কোনো সম্পত্তি নিতে পারবে না, উইল বা নিলামের ক্ষেত্রে যেটা হয়ে থাকে। 6 বলা হচ্ছে যে মক্কেলের সম্পত্তির সাথে নিজের সম্পত্তি মিক্স করবে না। 7 বলা হচ্ছে যে আইনি পরামর্শ প্রদানের কতগুলো নিয়ম আছে, যে আইনি পরামর্শ প্রদানের জন্য আপনি নিযুক্ত না হওয়া পর্যন্ত তাকে পরামর্শ দিতে যাবেন না, আইন ভঙ্গেরও পরামর্শ দিবেন না। 8 বলা হচ্ছে 9 বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে আইনি সহায়তা প্রদান করা একজন আইনজীবীর অধিকার, 9 বলা হয়েছে। 10 বলা হচ্ছে যে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণে বিবেচ্য বিষয় অথবা সঠিক পারিশ্রমিক গ্রহণে বিবেচ্য বিষয়। এই জিনিসটা যে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। অতিরিক্ত ফি প্রদানে মক্কেলের সক্ষমতা বেশি ফিস নেওয়ার কারণ হতে পারে না। মক্কেলের সক্ষমতা বেশি, মক্কেলের আর্থিক অবস্থা ভালো, সেক্ষেত্রে আপনি বেশি ফিস দাবি করবেন, এটাও হতে পারবে না। এবং দ্বিতীয় অধ্যায় 11 বিধি ক্ষতিপূরণ আদায়ে বিরোধ যেটা পরিহার করতে হবে, তার মানে আপনার প্রথম অধ্যায়ের 7 বলা আছে যে আপনার ব্যক্তিগত সমস্যা পরিহার করতে হবে, আর দ্বিতীয় অধ্যায়ের 11 বলা আছে ক্ষতিপূরণ আদায়ে বিরোধ পরিহার করতে হবে, আর 12 ব্যক্তিগত, মনে রাখবেন মক্কেলের কাছে ব্যক্তিগত আপনার মতামত প্রকাশ করা যাবে না মামলা সম্পর্কে বিচার প্রতিষ্ঠার ব্যাপারে, যুক্তি তর্ক বিভিন্ন কিছু বিষয় আপনি পেশ করলেন। 13 বলা হচ্ছে যে আপনি যদি অন্য মামলায় যদি সাক্ষী দিতে যান সেক্ষেত্রে মামলার দায়িত্ব অন্য আইনজীবীর কাছে হস্তান্তর করতে হবে। আর 14 বলা হচ্ছে যে অতিরিক্ত সময় প্রার্থনা আপনার মক্কেলের কোনো ক্ষতি বা অবিচার যদি না হয়, মক্কেলের যদি ক্ষতি কিংবা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিপক্ষকে 20 দিনে মামলা পরিচালনার জন্য বাধ্য করবেন না। এই তো হলো দ্বিতীয় অধ্যায়ের আপনার 14টি বিধি, আর প্রথম অধ্যায় 11 বিধি। তারপরে তৃতীয় অধ্যায়তে আছে 9টি বিধি এবং চতুর্থ অধ্যায়তে আছে 8টি বিধি। এগুলো আমরা নেক্সটে আলোচনা করব। আপনারা মনে রাখবেন বার কাউন্সিল এক্সাম ডক্টরে আপনার বার কাউন্সিল এক্সাম ডক্টর থেকে আপনাদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে, আর বার কাউন্সিল অর্ডার 1972 আপনার লিখিত পরীক্ষায় 10 মার্ক থাকে। তো এইটাকে অবহেলা করার একদম কিছু নাই। ছোট সাবজেক্টগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন যাতে আপনার মার্কসগুলো আপনার সঠিকভাবে ক্যারি করতে পারেন। শুভরাত্রি।